লেখিকা কুহেলি মুখার্জির মাঝে মাঝে তব। শ্রাবণের ঘনঘোর দুপুর, এখন গুমোট গরম। লোডশেডিংটা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। মেঘলা আকাশ, মাঝে মধ্যে এক ঝলক ঠান্ডা হাওয়া উড়ে এসে জুড়িয়ে যাচ্ছে তন্নির প্রাণ মন। বছর চারেক পর টরন্টো থেকে ফিরল তন্নি। চাকরির সূত্রে বসবাস, বর্তমানে বয়ফ্রেন্ডের সাথে লিভ-ইনে আছে। বিয়ে সংসার ওর জন্য নয়। মা চলে যাওয়ার পর আসতেই হলো। রেখে যাওয়া বাড়িটা বোঝা ছাড়া আর কিছুই নয় তন্নির কাছে। অবশ্য গোটা জীবনটাই বোঝা মনে হয় ওর কাছে। ভালোবেসে আতপাগলা বাউন্ডুলে বাবাকে যখন মা বিয়ে করে ফেলল দুম করে, একটা সিদ্ধান্তের বশে দাদু দিম্মা কেউই মেনে নিতে পারেননি ওদের এই বিয়েটা। বাবা তখন সেকেন্ড ইয়ারের ছাত্র, মা সবে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে পাশ করেছে। দাদুর মধ্যবিত্ত সংসারে আয়ের প্রাচুর্য না থাকলেও ছিল প্রবল আত্মসম্মানবোধ। সেজন্যই ওরা এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারেননি। বাবার সংসারও এমন কিছু আহামরি ছিল না। সাথে ছিলেন ঠাকুমা, অল্প বয়সে স্বামীহারা হওয়ায় যার সামান্য মস্তিষ্ক বিকৃতি দেখা গিয়েছিল। সারাদিন ঠাকুমার বাতিক সামলে নিজে হাতে তাকে স্নান খাওয়ার বন্দোবস্ত করতে করতে বাবার নিজেরই অর্ধেক সময় খাবার ঠিক থাকতো না। তার সাথে পড়াশোনা, ওভারটাইমে একটা সামান্য কাজ করে খুব অল্প বয়স থেকেই বাবা সংসারের জোয়াল টানতে শুরু করেন। মা ও বাড়িতে বিয়ে করে যাওয়ায় বাবার চাপ বেড়েছিল ছাড়া কমেনি। মায়ের পড়াশোনার খরচ বাবাই চালাতো। বাবার চেষ্টাতেই মা পড়াশোনা শেষ করে স্কুলের চাকরিটা পেয়েছিল। এক সময় বাবাও পড়া শেষে একটা ভালো চাকরি পেয়েছিলেন। আস্তে আস্তে এক কামরা টিনের চালের বাড়িটা পাকা দোতলা হলো। ছোট্ট বাগান, ছাদ, পড়ার ঘর, মা বাবার মিলিত পছন্দের বইয়ের তাকে আর তন্নির পুতুলের দলে সেজে উঠেছিল বাড়িটা। কিন্তু দুজনে সেটা আর ধরে রাখতে পারলেন কই। ভাগ্যের উপর চিরকাল দোষারোপ করলেন বাবা, আর মা চিরকাল বাবাকে দায়ী করে জীবন কাটিয়ে দিলেন। মায়ের উপর একসময় রাগ হলেও আজ কেমন নিজেকে নিঃস্ব মনে হয় তন্নির। পুরনো স্মৃতির পাতায় ডুব দিয়ে নিমগ্ন হয়েছিল তন্নি। ঘোর কাটল মোবাইলের আওয়াজে। জানু কলিং লেখাটা দেখে আলতো হাসি টোল খেয়ে গেল তন্নির গালে। বেশ কিছুক্ষণ কথা বলার পর এখন বেশ হালকা মনে হচ্ছে নিজেকে। বিকেলে উকিল কাকু আসলে ওনার কাছ থেকে সবটুকু বুঝে নিতে হবে। সময়টা মনে মনে হিসেব করে নেয় সে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে তন্নি ঘুরে ঘুরে দেখতে থাকে এই বাড়িটা। ঠাকুমা যখন সুস্থ থাকতেন তখন মাথায় হাত বুলিয়ে নানা রকম গল্প করতেন তন্নির সাথে। ওনার কাছে শুনেছিল সে ঠাকুরদার মৃত্যু রহস্যের কথা। কোন জিনপরি নাকি মন্ত্র পড়ে দাদুকে ভুলিয়ে তার সম্পত্তি চুরি করেছিল। দেনার দায়ে দাদু বাধ্য হয়েছিলেন আত্মহত্যা করতে। ছোটবেলায় বিশ্বাস করলেও তন্নি জানে জিনপরি আসলে মানুষের মধ্যেই থাকে। বাবার রক্তেও ছিল। না হলে ভালোবেসে বাঁধা ঘর কেউ একেবারে ভুলে যেতে পারে? না, ভোলেনি বোধ হয়। না হলে স্কুল ছুটির সময় মাঝে মধ্যে লোকটা দাঁড়িয়ে থাকতো কেন? কেনই বা জন্মদিনে তন্নির পছন্দের গিফট হাতে নিয়ে বাড়ির দরজায় দাঁড়াতো? সোশ্যাল মিডিয়ায় লেখালেখির জগতে বাবার নাম তখন জলজল করছে স্বনামধন্য সব লোকেদের সাথে। এমন সময় লেখালেখির সূত্রে আলাপ মানসী আন্টির সাথে। আলাপটা ক্রমশ অন্যদিকে রূপ নিল যেদিন মানসী আন্টি বাবার সাথে ওদের বাড়িতে প্রথমবার এলো। মা তখন স্কুলের মিটিংয়ে ব্যস্ত। কি একটা কারণে স্কুল ছুটি থাকায় তন্নি বাড়িতেই ছিল। অতিরিক্ত গায়ে পড়া মানসী আন্টিকে প্রথম দিন থেকেই কেমন যেন এড়িয়ে চলতো তন্নি। তারপর থেকে প্রায় দিনই আসতো মানসী আন্টি মায়ের অনুপস্থিতিতে। বাবা ততদিনে একটি লেখনির দল গড়ে তুলেছেন। বই প্রকাশ, বস্ত্র বিতরণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথেও যুক্ত হয়েছেন। আজকাল স্টাডি রুমে অনেক রাত অবধি লেখালেখির কাজে মগ্ন থাকেন তিনি। সে সময় তন্নি আর ওর মায়ের ও ঘরে যাওয়া বারণ। স্বেচ্ছাসেবী দলের কাজে কোনোদিন বাবা মাকে বা তন্নিকে সাথে করে নিয়ে যান না। দুই একবার মা যেতে চাইলেও বাবা রাজি হননি। তুমি তোমার স্কুল নিয়ে ব্যস্ত থাকো, ও সব জায়গা তোমার জন্য নয়। পড়াশোনা আর ভায়োলিন নিয়ে ব্যস্ত তন্নি কোনো দিন বাবা মায়ের সম্পর্ক নিয়ে কোনো মাথা ব্যথাই করেনি।
কিন্তু করতে বাধ্য হলো যখন মাথার ওপর দিয়ে জল বইতে শুরু করলো। চেন স্মোকার হিসেবে পরিচিত মহলে বিখ্যাত ছিলেন বাবা। এ নিয়ে মা বাবার সামান্য কথা কাটাকাটি প্রায়শই খুনসুটিতে পরিণত হতে দেখেছে তন্নি। কিন্তু আজকাল বাবা মা যেন অন্য জগতের বাসিন্দা। প্রয়োজন ছাড়া কথা তো দূর, মুখ পর্যন্ত দেখেন না একে অপরের। আজকাল প্রায় দিন সন্ধ্যায় বাবা ছাদে বসে ড্রিঙ্ক করেন আর ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করেন। রাতে ডিনার টেবিলেও চুপচাপ খেয়ে চলে যান স্টাডি রুমে। রাত অবধি বন্ধ দরজার ওপারে ফিসফাস, চাপা হাসি, বেসুরো গান আর মাঝে মধ্যে উদ্যত কণ্ঠে বাবার স্বরচিত কবিতা শোনা যায়। তন্নি মাঝে মধ্যে আজকাল ঘরের দরজায় কান পেতে শোনে ফোনের বার্তালাপ। মাঝে 2 বছর কেটে গেছে। বছর 12 তন্নি সেদিন স্কুল থেকে ফিরে দেখতে পায় বাড়ির থমথমে পরিবেশ। মেঘলা আকাশ এতক্ষণ চুপ করে থাকলেও এবার তার অভিমানে ঝরে পড়ার পালা শুরু হলো। ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটার সাথে চিরপরিচিত শব্দে এক ছুট্টে ছাদে গেল তন্নি। উল্টো দিকের বাড়ির ছাদের টিনের শেডে বৃষ্টি পড়ার শব্দের সাথে লাল পুকুরে লাগানো মাছের জালে মাছরাঙাদের হুটোপুটি দেখতে ছোট্ট থেকেই ভালোবাসত তন্নি। এই বৃষ্টিতে ভেজার জন্য কতবার যে বাবা মায়ের কাছে বকুনি খেয়েছে সে। ফোনের রিংয়ের শব্দে পায়ে পায়ে নিচে নেমে এলো সে। সিঁড়ির হাতলে এখনো মায়ের হাতের ছাপ লেগে আছে যেন। চোখ বন্ধ করলেই মায়ের গন্ধটা নাকে এসে লাগে। উকিল কাকুর জ্বর এসেছে, উনি তাই আজ আসতে পারবেন না। আগামীকাল সুস্থ থাকলে জানাবেন ওনার আগমনের দিনক্ষণ। ফোনের ওপার থেকে শব্দটা শুনে নিয়ে একটা ছোট বলে ফোন কেটে দেয় সে। আজ সারাদিন তার তেমন কোনো কাজ নেই, অখণ্ড অবসর। ছোটবেলার থেকে মায়ের সহায়িকা রাধাদি সকালবেলা ঘরদোর গুছিয়ে রান্না সেরে দিয়ে গেছে। রাতে এসে থাকতে চেয়েছিল, তন্নির একলা থাকার অসুবিধা হবে ভেবে তন্নি বারণ করে দিয়েছে। যে ছোট্ট থেকেই একলা বড় হয়ে উঠেছে, আজ তার নতুন করে সঙ্গের আর কি দরকার। একটা প্রাইভেট ফার্মে চাকরি করা বাবার অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা আর মায়ের প্রচেষ্টায় মা যখন স্কুলের চাকরিটা পেয়েছিল, তন্নির দাদু দিদা তখন বেঁচে আছেন আর তন্নি তখনও জন্মায়নি। মা বাবার বিয়েটা প্রথমে মেনে না নিলেও পরবর্তীতে মায়ের পড়াশোনার চাকরির ক্ষেত্রে বাবার অবদানের কথা জানতে পেরে তারা মেনে নিয়েছিলেন ওদের সম্পর্ক। 2 বাড়ির মধ্যে সহজ হয়েছিল যাতায়াত, কথাবার্তা, বাটি চালাচালি। তন্নি ভাবে মা বাবার ডিভোর্সের ঘটনা ভাগ্যিস ঠাম্মা, দাদু কিংবা দিদা দেখে যেতে পারেননি, না হলে তারা সবাই আফসোস করেই যেতেন। মায়ের চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়েছিল। একসাথে ছুটি ছাটায় পিকনিক কিংবা নিমন্ত্রণ রক্ষা সবই চলছিল নিয়ম মাফিক। বাবা প্রথম থেকে কেন জানি মেনে নিতে পারেননি মায়ের সহকর্মীদের। পিকনিক কিংবা স্কুল ফাংশনে গেলেও বাবা পারতপক্ষে এড়িয়ে চলতেন ওনাদের। বাড়ি ফিরে শুরু করতেন মায়ের কাছে ওনাদের নিন্দা চর্চা। কারোর কথা বলার ধরন ভালো লাগতো না, কারোর স্বভাব পছন্দ ছিল না। অথচ নিজের লেখালেখির গ্রুপের অনুষ্ঠানে মা বারে বারে যেতে চাইলেও তিনি নিয়ে যেতেন না। বলতেন, ওখানে তোমার ভালো লাগবে না অনু, ওনারা তোমার বন্ধুর মতন নয় কি না। মা বলতেন, তা কেন? তোমার বন্ধুদের কাছে তোমার এত সুখ্যাতি শুনি, তোমার গ্রুপে এত ভালো ভালো সামাজিক কাজ করা হয়, একদিন নিজের চোখে গিয়ে না হয় সাক্ষী রইলাম। সেদিন তো আমাদের স্কুলের সুনন্দা বলছিল ও নাকি তোমার লেখা পড়ে তোমার ফ্যান হয়ে গেছে। বাবা বলতেন, সুনন্দার কথা আর বলতে এসো না, সবার লেখাতেই ফ্যান হয়ে যায়। দেখতে তো পাই গ্রুপে যা তা লেখায় কমেন্ট করে আসে, সবাই যদি কবিতা বুঝতো। মা চুপ করে যেতেন। একসময় বাবা পুরোপুরি মায়ের সাথে কোথাও যাওয়া বন্ধ করে দিলেন। নিজের সাথেও মা কিংবা তন্নিকেও নিয়ে যান না। তন্নি কিন্তু মায়ের সাথে খুব ঘুরতে যায়। দিদাও আজকাল বলেন, কিরে অনু, ঋষি এলো না তোদের সাথে? অফিসের চাপ পড়েছে নাকি? মা চুপ করে মাথা নেড়ে সম্মতি দেন। তন্নি আড়ালে শুনেছে মায়ের সামনে বাবা দিদা দাদুর নিন্দে করেছেন। মায়ের বাড়ুর সত্ত্বেও বেশি করেই করেছেন। মা নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করেননি।
তন্নি তখন কিছু না বুঝলেও আজ বোঝে বাবার ভিতরে একটা হিংসুটে দৈত্য বাস করে, যে অন্যদের ভালো সহ্য করতে পারে না, অন্যকে অপমান করে ছোট করেই শান্তি পায়। মায়ের উপর চিরকাল নিজের মতবাদ জোর করে চাপিয়ে দিয়েই শান্তি পেতেন বাবা। দিনের পর দিন একই ঘটনায় মা বীতশ্রদ্ধ হয়ে পড়ছিলেন বাবার উপর। বাবাও দূরে সরে যাচ্ছিলেন তন্নি আর মায়ের থেকে। সেদিনটা আজও স্পষ্ট মনে আছে তন্নির। সেদিন স্কুলের মিটিং থাকায় মা দেরি করে ফিরবেন বলে গিয়েছিলেন। শনিবার হাফ ডে উপলক্ষে তন্নি ফিরে এসেছিল বাড়িতে দুপুরেই। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই কানে এসেছিল অদ্ভুত কিছু শব্দ। বাবা তো এ সময় বাড়িতে থাকেন না, তাহলে শব্দ আসছে কোথা থেকে? একলা বাড়িতে এই প্রথম ভয় পাচ্ছিল তন্নি। একতলায় বন্ধ স্টাডি রুম থেকে শব্দটা আসছিল। কৌতূহলী তন্নি পা টিপে টিপে এগিয়ে গিয়েছিল সেদিকে। মিনিট 15 অভিজ্ঞতায় বছর 12 তন্নি সেদিন অনেকটাই বড় হয়ে গিয়েছিল। বন্ধ দরজায় কান পেতে শুনতে পেয়েছিল এক পুরুষ কণ্ঠ, সাথে আরেকটি নারী কণ্ঠ। দুর্ভাগ্যক্রমে এই দুজনকে তন্নি ভালো মতন চেনে। বুকের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমাগত। নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছে না সে। এই শব্দগুলোই তো রোজ রাতে বন্ধ স্টাডি রুমের দরজায় শুনেছে সে। একই গলার আওয়াজ। মুহূর্তে চোয়াল শক্ত করে ইউনিফর্মের পকেট থেকে বন্ধ রাখা মোবাইলটা চালু করে তন্নি। মা প্রয়োজন হতে পারে ভেবে এই বছরের জন্মদিনে ওকে কিনে দিয়েছিলেন। মোবাইলটা অন করে আলতো হাতে দরজা খোলার চেষ্টা করে সে। ঘরের ভিতরে থাকা মানুষগুলো তখন নিজেদের মধ্যে এতটাই মত্ত ছিল যে ওরা অন্য কারোর উপস্থিতি টের পায়নি। সদ্য দরজা বন্ধ থাকায় ঘরের দরজা বন্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি কেউই। নিঃশব্দে ভিডিও বাটনটা অন করে তন্নি। ওদের অলক্ষ্যে মোবাইলে ধরা পড়ে ওদের কথা কার্যকলাপ। মিনিট 15 পর দরজাটা আলতো করে ভেজিয়ে দোতলায় নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তন্নি। যে বাবাকে এতদিন ভালোবাসা আর শ্রদ্ধায় ভরিয়ে রেখেছিল সে, তার এমন অধঃপতন মন থেকে মানতে পারে না সে। বাবার ভার্চুয়াল জগতের বন্ধু মানসী আন্টি যে এভাবে মা বাবা তন্নির সুখের জগতে ভাঙনের কারণ হয়ে দাঁড়াবে, এ কথা তন্নি নিজেও বুঝতে পারেনি কখনো। মা যখন জানতে পারবেন তখন কি হবে ভেবেই অস্থির হয়ে পড়ে সে। মা আসার কিছুক্ষণ আগেই মানসী আন্টি বেরিয়ে যায় বাড়ির থেকে বাবাকে জড়িয়ে ধরে আদর করে। দোতলার বারান্দা থেকে তন্নি লুকিয়ে রেকর্ড করে রাখে সব কিছু। সেদিনের ঘটনা আজও স্পষ্ট মনে আছে তন্নির। মানসী আন্টিকে বাই বলে সদর দরজা বন্ধ করতেই পেছনে এসে দাঁড়িয়েছিল তন্নি। মেয়েকে চোখের সামনে দেখে হঠাৎ করেই ঘাবড়ে গিয়েছিল ঋষি। যথাসম্ভব গলার স্বর স্বাভাবিক করে জানতে চায়, কিরে কখন এলি স্কুল থেকে? জানতে পারলাম না তো। তন্নির সেই মুহূর্তে মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে গেছে। ও বিশ্বাসই করতে পারছে না যে এই মানুষটা ওর বাবা, যার হাত ধরে ছোট থেকে বড় হয়ে উঠেছে। সে কি সাংঘাতিক একটা মুখোশ পরে আছে দিনের পর দিন। তন্নি আর ওর মাকে ঠকিয়ে চলেছে প্রতিনিয়ত। চোয়াল শক্ত করে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে তন্নি, তুমি আজ বাড়িতে? তোমার তো হাফ ছুটি থাকে না? বাবা একটু ঢোক গিলে বললেন, না গিয়েছিলাম তো অফিসে, হঠাৎ শরীরটা খারাপ লাগছিল, তাই অফিসে বলে বাড়িতে চলে এসেছি। তুই কখন এলি? তন্নি হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, 2:30। খেয়েছো দুপুরে কিছু? উত্তর আসে, হ্যাঁ খেয়েছি, তুই খেয়ে নে। গলা দিয়ে খাবার নামতে চাইছিল না তন্নির। কোনো মতে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। বিকেলের আকাশে মন খারাপের আলো ছড়িয়ে সূর্যদেব বাড়ি ফেরার রথে চেপেছেন। তন্নি এ সময়টায় ছাদে এক্সারসাইজ করে প্রতিদিন। ছাদে ওঠার মুখে শুনতে পায় চাপা গলায় বাবা কার সাথে কথা বলছেন যেন। কান পেতে শুনতে পায়, আরে না, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। শরীর খারাপের দোহাই দিয়ে কোনো মতে এবেলায় পার পেয়েছি। প্রতি শনিবার এখানে এসো না। হ্যাঁ আমি তো বলছি আমি কোন নগরে যাব। সোদপুরে জেটিঘাট পেরোলেই হলো। লক্ষ্মী সোনা বায়না করে না। কোনো মতে নিচে নেমে আসে তন্নি। মাথার মধ্যে কুড়ে কুড়ে খায় ভাবনারা। বিবেক জানতে চায় এই মুখোশ কবে খুলবে। এই অন্যায় মেনে নেওয়ার মানে একে প্রশ্রয় দেওয়া। কিন্তু কিভাবে বাবার মুখোমুখি দাঁড়াবে তন্নি? কোনো কুল কিনারা খুঁজে পায় না সে।
স্বয়ং ঈশ্বর বোধহয় আগে থেকেই এই নাটকের রঙ্গমঞ্চ প্রস্তুত করে রেখে দেন, যেখানে আমরা শুধু তার ইশারায় নাচি মাত্র। বাবা এখন অনেক বেশি সাবধানী, চুপচাপ। স্টাডি রুমে দরজায় কান পেতে তন্নি শুনতে পায় না কিছুই। হয়তো মোবাইলে টাইপ করে কথা বলেন। সময়ের আগে তাড়াহুড়ো করে বাড়ি ফিরেও তন্নি বাবাকে দেখতে পায় না বাড়িতে। তিনি তার সময় মতোই অফিস থেকে ফিরে আসেন। মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে। এত সহজে সব কিছু যে ঠিকঠাক হবার নয়, তন্নির মন বলে। সেদিন ভায়োলিন ক্লাস শেষ হওয়ার পর বেরিয়ে বাবাকে খুঁজে পায়নি তন্নি। এদিক ওদিক খোঁজাখুঁজির পর হঠাৎ সেদিন ছাদে বাবার ফোনের ফিসফিসিয়ে বলা কথাগুলো মনে পড়ে যায় ওর। ভায়োলিন ক্লাসের থেকে সোদপুর জেটিঘাট পায়ে হেঁটে বড়জোর 5 মিনিট। দ্রুত পা চলার সাথে সাথে ওর হৃদয়ের গতিও দ্রুততর হয়ে উঠছিল। আজ যা হোক একটা হেস্তনস্ত করেই বাড়ি ফেরার প্রতিজ্ঞা করে তন্নি। যদি বাবা ওখানে না থাকেন, এমন ভাবনাও খেলে যায় মাথায়। জিন্সের পকেটে হাত দিয়ে একটা 20 টাকার নোট খুঁজে পায় সে। কোন্নগর জেটিঘাটে পারাপারের খরচটা উঠে যাবে এতেই। ভাবনা চিন্তার মধ্যেই কখন যে সোদপুর জেটিঘাটে পৌঁছে গেছে ওর খেয়াল নেই। জেটিঘাটে লাগোয়া বনবিতান তখন পাখির কলকাকলিতে মাতোয়ারা। খুব ধীর পায়ে এদিক ওদিক খুঁজে কাউকে না পেয়ে হতাশ তন্নি যখন কোন্নগর যাওয়ার ফেরি খুঁজছে, এমন সময় পরিচিত হাসির শব্দ ভেসে আসে জেটিঘাট লাগোয়া চায়ের দোকানে। উকি দিয়ে দেখতে পায় বাবা আর মানুষী আন্টি চায়ের দোকানে বসে প্রাণ খুলে গল্পে মত্ত। মানুষী আন্টি বাবার হাত নিজের হাতের মুঠোয় ধরে বসে আছে। স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভীষণ কষ্টের, যখন উল্টো দিকের মানুষটা ভীষণ কাছের কেউ হয়। মোবাইলটা পকেট থেকে বের করে বেশ কিছু ভিডিও তুলে রাখে তন্নি ওদের আড়ালে। তারপর ওর উপস্থিতি জানা না দিয়েই বাড়িতে চলে যায়। এর মাঝে 1 সপ্তাহ কেটে গেছে। পরীক্ষার চাপে আর টেনশনে বাবার সাথে ওর বিশেষ কথাও হয়নি, মাকেও বলা হয়নি। আর কিভাবেই বা বলবে? পড়ার বই, স্টাডি নোটসের ফাঁকে বাবার মানসী মাসির মুখ ভেসে ওঠে মাঝে মাঝেই। সকালবেলায় মা কোনো মতে রান্না করে সকালে টিফিন রেডি করে তন্নিকে নিয়ে বেরিয়ে যান স্কুলের উদ্দেশ্যে। ওকে স্কুলে নামিয়ে দিয়ে নিজে স্কুলে পৌঁছন। বাড়ি ফিরতে বিকেল 5টা। ফেরার পথে বাজার সেরে একেবারে ফেরেন। রাতে রান্না সেরে তন্নিকে পড়ানোর মাঝে ঘরের কাজ শেষ করতেই দিন শেষ হয়ে যায়। টিউশন ক্লাসে দেওয়া নেওয়ার দায়িত্বটা বাবাই নিজে থেকে নিয়েছিলেন। সেদিন বাবা অনেক দেরিতে পৌঁছেছিলেন ভায়োলিন ক্লাসে। ছুটি হয়ে যাওয়ায় তন্নিকে ফোন করে জানতে চেয়েছিলেন সে কোথায় আছে। বাড়ি ফিরে আসার খবর জানিয়ে তন্নি ফোনটা কেটে দিয়ে নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ে। রেজাল্ট বেরোয় পরীক্ষার। প্রতি ক্লাসে ফার্স্ট হওয়া তন্নি এবারে সেরা 10-এর মধ্যেও নেই। কেমন যেন মনমরা, মুখচোরা, অন্য মনস্ক থাকে সব সময়। বাবা মা জানতে চাইলেও এড়িয়ে যায়, কথা বলে না। এরই মধ্যে একদিন বাবার জন্মদিন চলে আসে। উচ্ছ্বসিত মা প্রতি বছরের মতো বাবার প্রিয় নলেন গুড়ের পায়েস আর কর্পূর দেওয়া নারকেল নাড়ু বানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন তন্নিকে সাথে নিয়ে। দুপুরে বাড়িতে ফিরে ঘর সাজিয়ে কেক কেটে ওরা ঘুরতে বেরোয় প্রতি বছর। সিনেমা দেখে, রেস্টুরেন্টে ডিনার সেরে বাড়িতে ফিরে আসে। দুপুরে বাড়িতে ফিরে মা স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। তন্নি তখনও ফেরেনি স্কুল থেকে। সেদিন মিষ্টি কিনে বাড়িতে ফেরার পর অনন্যা দেখেছিলেন খাবার টেবিলে মানসী বসে ঋষিকে নিজে হাতে করে বিরিয়ানি খাইয়ে দিচ্ছে। টেবিলে নিজের বানানো পায়ে সযত্নে পড়ে আছে এক কোণে। মনে মনে আহত অনন্যা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে জানতে চেয়েছিলেন, মানসী কখন এসেছো? মানসী আর ঋষির আচরণে অনন্যা বুঝতে পেরেছিলেন তার পায়ের নিচের মাটি সরতে শুরু করেছে। রাতে মাইগ্রেনের ব্যথার দোহাই দিয়ে সেদিন প্রথমবারের জন্য ঋষি নিজের জন্মদিনে বাইরে খেতে যায়নি। মা অবশ্য বাইরে থেকে খাবার এনে সুন্দর করে ঘর সাজিয়ে রাতে আবার আয়োজন করেছিলেন সবটুকু দুঃখ বুকে চেপে রেখে। মা আসার কিছুক্ষণের মধ্যেই মানসী আন্টি বেরিয়ে যাওয়ার পর মা নিজের ঘরে গিয়েছিলেন জামা কাপড় বদলাতে। মাঝের সময়টুকু কি হয়েছে তন্নি জানত না। স্কুল থেকে বাড়ি ফিরে প্রথমবার দেখতে পেয়েছিল মা বাবার ঝগড়া। কিছুক্ষণ শোনার পর মাথা কাজ করছিল না তন্নির। মায়ের ওয়ার্ডরোব থেকে জামা কাপড় বের করে খাটে অগোছালোভাবে রাখা দেখে মনে হয় কেউ যেন একটু আগেই পড়েছিল সেগুলো। তন্নির মনে পড়ল কিছুদিন আগের দুপুরের ভিডিওটা, যেটায় মানসী আন্টি মায়ের মতো একই চুড়িদার পরেছিল।
সেদিন কেন মনে আসেনি এই বিষয়টা তন্নির? বাবা ঢোক গিলে তেড়ে উঠে বলেছিলেন, মেয়েটা ভালোবেসে আমার জন্মদিনে বিরিয়ানি নিয়ে এসেছিল, তুমি এমন আচরণ করতে শুরু করলে অনন্যা যে সে পালিয়ে বাঁচল। ছি ছি, এটা আমি আশা করিনি তোমার কাছে। রাস্তায় জলকাদায় ওর জামাকাপড় ভিজে গেছিল বলে আমি ওকে তোমার জামাকাপড় পরতে দিয়েছিলাম। মা প্রথমবার কেটে কেটে বলেছিলেন, তোমায় আমি বিশ্বাস করেছিলাম ঋষি, ভাবিনি এত বড় মিথ্যেবাদী প্রমাণিত হবে তুমি। আজকাল বাড়ি ফেরার পথে পাড়ার অনেকেই তোমাদের একসাথে দেখছে। প্রায় দিন আমার আর তন্নির অ্যাবসেন্সে মেয়েটি আমাদের বাড়িতে আসে, আমরা ফেরার আগেই চলে যাই। আমি বিশ্বাস করিনি। আমার কলিগ তনুশ্রী সেদিন তোমাদের দুজনকে সোদপুর জেটিঘাটের পার্কে দেখেছে নোংরামি করতে। আর কত নিচে নামবে তুমি? ঋষি বলেছিলেন, তুমি রাখো তোমার কলিগদের কথা, যে যা খুশি বললেই হলো। প্রমাণ আছে কারোর কাছে? নিজেদের ঘরে অশান্তি, এখন সেটা আমার সংসারে ছড়াতে চাইছে। হিংসা করে সবাই আমায়, আমার ফেমকে, এটা বোঝো না? শেষের কথাগুলো বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা তন্নির কানে যেন বিষ ঢেলে দিয়েছিল। মনে হচ্ছিল সব প্রমাণ মায়ের সামনে ফেলে বাবার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু বাবার আসনে বসে থাকা মানুষটাকে এক মুহূর্তে ভিলেন ভাবতে বড্ড কষ্ট হচ্ছিল ওর। তাই চাইলেও মাকে কিছুতেই সবটা বলতে পারেনি সেদিন। মাও কেমন মনমরা হয়ে সবটুকু মেনে নিয়েছিলেন। তবে মিথ্যে বেশি দিন চাপা থাকে না। অনন্যা আর তন্নির কাছেও থাকেনি। কোনো এক দুপুরে প্রবল বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে অনন্যা নিজের বিছানায় ঋষিকে আবিষ্কার করেছিল মানুষের সাথে অন্তরঙ্গ অবস্থায়। ধৈর্যের বাঁধ ভেঙেছিল সেদিন অনন্যার। চিৎকার, ঝগড়া, শেষ পর্যন্ত হাতাহাতির পর্যায়ে পৌঁছেছিল। তন্নি মাকে সামলাতে পারছিল না। আশেপাশের বাড়ির সকলে উকিঝুঁকি দিলেও কেউ সেদিন মধ্যস্থতায় এগিয়ে আসেনি। বাবা ক্রমাগত মাকে দোষারোপ করে চলেছিলেন। সেই ফাঁকে কখন যেন মানসী আন্টি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। চাকরি পাওয়ার পর নাকি পয়সার গরমে মা বাবাকে মানুষ বলে মনে করতো না। সেজন্যই বাবা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিলেন মায়ের থেকে। শুধু তাই নয়, স্কুলের অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক অসিত মামুর সাথেও নাকি মায়ের একটা খারাপ সম্পর্ক রয়েছে। সে কথা জানতে পারার পর থেকেই বাবা মনমরা হয়ে যেতেন। মানসী মাসি এ সময় এসে বাবার হাত না ধরলে বাবা এতদিনে মারা পড়তেন। বাবার এতক্ষণ ধরে বলা চূড়ান্ত মিথ্যে কথাগুলো মার মানতে পারেননি। বাবার গালে সপাট একটি চড় মেরে ব্যাগ গুছিয়ে তন্নিকে নিয়ে বেরিয়ে এসেছিলেন ওই বাড়ি থেকে। তার আগে অবশ্য বাবাই বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। দাদু দিম্মা মারা গিয়েছিলেন এই ঘটনার বছরখানেক আগে, আর ঠাকুমা তন্নির 4 বছর বয়সে। আজ ওনারা থাকলে হয়তো তন্নিকে এই দিনটা দেখতে হতো না। মারা যাওয়ার আগে দাদু দিম্মা নিজেদের বাড়িটা তন্নির নামে করে গিয়েছিলেন। তন্নিকে নিয়ে ওর মা তালাবন্ধ বাড়িতে গিয়ে উঠেছিলেন। সেদিন ওদের কিছু খাওয়া হয়নি। মা শুধু কেঁদেই চলেছিলেন, নিজের অতীত আর ভবিষ্যৎ চিন্তা করে। তন্নি সোজা মাকে সাথে নিয়ে থানায় গিয়ে উপস্থিত হয়েছিল সেদিন সন্ধ্যায়। পুলিশের কাছে প্রমাণস্বরূপ আগের করা মোবাইল রেকর্ডিং জমা দিয়েছিল, সেই সাথে সেদিনকার দুপুরের ঘটনাটাও। অনন্যা অবাক হয়ে দেখছিলেন এই সামনের অজানা ভবিষ্যতে তার পাশে দাঁড়ানো মাত্র 12 বছর বয়সী মেয়েটিকে। কত গম্ভীর, কতটা ম্যাচিওর হয়ে উঠেছে তার তন্নি। তন্নির প্রমাণ আর ওর কথায় পুলিশ আর দেরি করেনি ব্যবস্থা গ্রহণ করতে। কোর্ট, জেল, জামিন, উকিলের পেছনে দৌড়াদৌড়ি করে 1 বছরের মধ্যে বাবা মায়ের মধ্যে ডিভোর্সটা হয়েই গেল। বড্ড কঠিন রাতগুলো কেটেছিল তন্নির। স্কুল, টিউশনি সব জায়গায় সবাই ছেকে ধরত ওদের মা মেয়েকে মুখরোচক গল্প শোনার জন্য, সমব্যথী সেজে। কেস চলাকালীন নাবালিকা হওয়ার জন্য কোর্ট ওকে পুরোপুরি মায়ের হেফাজতে রাখলেও মাসে 2 দিন বাবার সাথে দেখা করতেও বাধ্য ছিল কোর্টের নির্দেশেই। 2 দিন ছাড়াও বাবা প্রায় দিনই স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতেন। জন্মদিনে বাড়ির গেটে প্রিয় উপহার নিয়ে আসতেন। ফোন করে কান্নাকাটি করতেন। তন্নিরও খুব মন কেমন করতো বাবার জন্য। পরে বুঝতে পেরেছিল তন্নি আর অনন্যা যাতে কোর্টের কেস তুলে নেয়, সেজন্যই এরকম ভালো মানুষের মুখোশ পরে থাকতো ঋষি। মায়ের বিরুদ্ধে খারাপ কথা বলে দিনের পর দিন তন্নির মনটা বিষিয়ে দিচ্ছিল ঋষি। প্রায় দিন মায়ের সাথে অশান্তি, ঝগড়া, কান্নাকাটি করার পর একসময় ডিভোর্সটা হয়ে গেছিল ওদের।
মাকে অনেক বলার পরেও মা স্কুলে ট্রান্সফার নিতে পারেননি, তাই তন্নি খোঁজখবর নিয়ে কার্শিয়াংয়ে হস্টেলে চলে গিয়েছিল মা বাবাকে ছেড়ে। যাওয়ার আগে একবার কি মনে করে বাবার অফিসে গিয়েছিল, হয়তো আড়াল থেকে বাবাকে দেখে চলে আসতে চেয়েছিল, কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। বাবার অফিস কলিগ বিজন কাকু দেখে ফেলেছিলেন তন্নিকে, ব্যঙ্গ করে বলেছিলেন, তোর বাপ তো এখন বিখ্যাত মানুষ, এসব অফিসে সে চাকরি করে না, প্রেমিকার তাবেদারি করে চাকরি খুইয়ে এখন তার বাড়িতে গিয়ে উঠেছে। চোখে আগুন ছড়িয়ে তন্নি বেরিয়ে গিয়েছিল অফিস থেকে। জানতে পেরেছিল কেস চলাকালীন সরকারি নির্দেশেই চাকরি খুইয়েছে ঋষি। মাকে ভুল বোঝার জন্য মনে মনে আফসোস করলেও বাবাকে নিয়ে মায়ের বিলাপ কিছুতেই সহ্য করতে পারেনি সে। তাই তো প্রতি ছুটিতে অনন্যায় ছুটে গেছে মেয়ের কাছে। মেয়ে ফিরে আসেনি। চাণক্য বলেছিলেন, দুঃসময় মানুষ চেনা যায়। তন্নি চিনেছিল মানুষকে, না মানুষকে, মানুষের আড়ালে থাকা শয়তানদেরও। ওরা দুজন এখন দাদু দিদার বাড়িতে থাকে। বাবার বাড়িটা ওদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। রাস্তাঘাটে যাতায়াতের পথে মাঝে মধ্যেই বাবার সাথে দেখা হয় ওর। বাবা আজকাল আর ছুটে আসেন না ওকে দেখে। পুজোর সময় শেতলা তলার মাঠে মানসী মাসিকে তন্নি দেখতে পেয়েছিল সিঁদুরে রাঙা সিঁথিতে, পাশে বাবা দাঁড়িয়ে। বাড়ি ফিরে অসহ্য ঘেন্নায় বমি করে দিয়েছিল তন্নি। মন থেকে কিছুতে মেনে নিতে পারিনি দুজনকে। ছোটবেলায় দিদার সাথে দেখা করতে যখন তন্নি আসতো এই বাড়িতে, তখন মাঝে মধ্যেই ওর সাথে পিসি দিদার দেখা হতো। বিধবা ভদ্রমহিলা, সম্পর্কে অনন্যার দূর সম্পর্কের পিসি ছিলেন। সেই দিনগুলোর কথা ভেবে তন্নির আজও কেমন যেন অস্বস্তি বোধ হয়। বাবার সাথে আলাদা হয়ে যাওয়ার পর সুচিবাই, বাতিগ্রস্ত ভদ্রমহিলা যখনই এই বাড়িতে আসতেন, মাকে সাপসাপন্ত করতেন, বলতেন, অনু, একটা মেয়ে হয়ে তোর জোর নেই, বরকে আঁচলে গিট বেঁধে রাখতে পারলি না কেন? মেয়ে মানুষের কমতি না থাকলে পুরুষ কোনোদিন ছেড়ে যায় না। বাইরের জগতে অস্থির তন্নি তখন পড়াশোনাকেই আঁকড়ে ধরে এই ঝড় সামলানোর চেষ্টা করে চলেছে। তখন ভায়োলিন ক্লাসটা ছেড়ে দিয়েছে ইচ্ছে করেই। ভায়োলিন ক্লাসে যেতে গেলে বাবার বাড়ির সামনে দিয়ে যেতে হবে যে, মুখোমুখি হতে চায় না সে। তন্নির আজও মনে আছে সেই দিনটার কথা। পরীক্ষার পর দুপুরে তাড়াতাড়ি বাড়িতে ফিরে তন্নি মাকে আবিষ্কার করেছিল সম্পূর্ণ অন্য রূপে। বাড়ির উঠোন তখন লোকের ওকারণ্য। সকলকে ঠেলে কোনো মতে সামনে এগিয়ে দেখতে পেয়েছিল এক মহাযজ্ঞের আয়োজন। এক বিশাল দেহি লাল ধুতি পরা ব্যক্তি কিসব মন্ত্র পড়ে হোমকুণ্ডে আহুতি দিয়ে চলেছেন নৈবেদ্য। সামনে মা বসে আছেন কেমন এক ঘোর লাগা চোখে। মায়ের পরনে প্রচুর গহনা। একবার করে মন্ত্র বলা শেষ হলে একটা করে গহনা মা খুলে দিচ্ছেন ওই সাধুর বেশধারী লোকটার হাতে। আর লোকটা সৎসাহে জোরে জোরে মন্ত্রপাঠ করেই চলেছে। কিছু একটা গন্ডগোলের আঁচ পেয়ে তন্নি চুপি চুপি ফোন করেছিল পুলিশে। মিনিট 20 মধ্যে স্থানীয় থানার অফিসার এসে ভিড় সরিয়েছিল। বন্ধ হয়েছিল হোমযজ্ঞ। মা ফেরত পেয়েছিলেন সব গহনা। মাকে চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর মা কথা বলেছিলেন জড়ানো গলায়। পিসিমার অনুরোধে তার গুরুদেব এসেছিলেন বশীকরণ যজ্ঞ করতে। তিনি নাকি সিদ্ধ পুরুষ, অনেকের ভাঙা ঘর জোড়া দিয়েছেন। তন্নি মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর কত নিজেকে ঠকাবে তুমি? যে মানুষটা তোমার কদর না বুঝেই তোমাকে ছেড়ে চলে গেল, তাকে তুমি ফেরাতে চাইছো? তুমি তো শিখিয়েছিলে এগুলো কুসংস্কার। মা কিছু বলার আগেই তেড়ে এসেছিলেন পিসি দিদা। বলেছিলেন, এই মেয়ে ছেলের বার ভালো না। এইটুকু পুচকে মেয়ে, কি বুঝিস তুই ধম্মকম্ম? তোর জন্যই তোর বাপ জেলে গেছিল। আমি কোথায় ঘর জোড়া দেওয়ার চেষ্টা করছি, আর একে দেখো শুধু ভাঙার তালে আছে। আমার গুরুদেবকে অপমান করলি তো, ফল ভালো হবে না বলে দিলাম। মিলিয়ে নিস আমার কথা। পাড়ার সকলে মিলে মজা দেখছিল, কেউ কিছু বলেনি, এগিয়েও আসেনি এতক্ষণ। কিন্তু পিসি দিদার এরকম আচরণে ক্ষিপ্ত হয়ে ছুটে এসেছিল রাধা দিদি। দাদুর বাড়িতে অনেক বছর ধরে রান্নার কাজ করত সে। মায়ের বিয়ের পর দাদুর বাড়ির পাশাপাশি তন্নির বাবার বাড়িতেও কাজ করত সে। তন্নিরা চলে আসায় রাধাদিও বাবার বাড়িতে কাজ করা বন্ধ করে দিয়েছিল। চিৎকার করে রাধাদি সেদিন প্রতিবেশীদের উদ্দেশ্যে বলেছিল,
আপনারা কি মানুষ নাকি হিজড়া? একজন মহিলা অসহায় বলে এই বুড়িটার সুযোগ নিচ্ছে, আপনারা দাঁড়িয়ে মজা লুটছেন? আপনাদের কোনো কাজ নেই? সার্কাস হচ্ছে নাকি এখানে? যান ফুটুন তো সবাই, যত সব আপদের দল। মাকে ধরে ঘরে নিয়ে গিয়েছিল তন্নি আর রাধাদি মিলে। গরম দুধ খেয়ে একটু ধাতস্থ হয়ে মা বলেছিলেন অনেক কথা। তন্নি জানতে পেরেছিল ওর অনুপস্থিতির সুযোগে পিসি দিদা মায়ের কাছে পুজো আচ্ছা করে বাবাকে ফিরিয়ে আনার নাম করে আজ অবধি প্রায় 1010 টাকা হাতিয়েছেন। আজকে বলেছিলেন সমস্ত গহনা যজ্ঞ চলাকালীন এক এক করে বিসর্জন দিলে তার প্রভাবে বাবা এক এক পা করে এগিয়ে আসবেন ওদের বাড়ির দিকে, ওদের ফিরিয়ে নিয়ে যেতে। শেষে বলা মায়ের হাহাকার করে বলা কথাগুলো আজও তন্নির কানে বাজে। আমি তো মানুষটাকে নিজেকে উজাড় করে ভালোবেসেছিলাম তন্নি, কেন ভগবান আমার সাথে এরকম করলেন? রাধামাসি বলেছিল, দিদি নিজেকে সামলাও, যে মানুষ অন্যকে কষ্ট দেয় ভগবান তার কোনোদিন ভালো করেন না। মা বলেছিলেন, ওনার কোনোদিন খারাপ হোক আমি চাই না রাধাদি, এরকম কেন আমার সাথেই হলো বলতে পারো? অসিত মামু মানুষটাকে তন্নি ছোটবেলা থেকে চিনত খুব ভালোভাবে। খুব আমোদে গল্পবাজ এই লোকটাকে নিয়ে মায়ের সাথে জড়িয়ে অনেক খারাপ কথা বলেছিল ঋষি। মাঝে মধ্যে তন্নির জন্য খাবার জামাকাপড় বই নিয়ে আসতেন তিনি উপহার স্বরূপ। যতদিন সবটুকু ঠিক ছিল তন্নি সানন্দে গ্রহণ করত সবটুকু। বাবার বাড়ি থেকে চলে আসার পর অসিত মামু এসেছিলেন 1-2 বার দাদুর বাড়িতে। কোর্টে দেখা করতেন প্রায় দিনই। তন্নি চাইতো না ওনার উপস্থিতি ওদের দুজনের জীবনে। বাবাকে হারানোর পর মায়ের বিষয়ে অতিরিক্ত পজিটিভ হয়ে উঠেছিল সে দিনের পর দিন। কোর্টে কেস চলাকালীন ঠিক সময় খাওয়া দাওয়া হতো না অনন্যা কিংবা তন্নির। এই সময় পাশে এসে দাঁড়িয়েছিলেন রাধাদি আর অসিত মামু। ভণ্ড গুরুদেব আর পিসি দিদাকে পুলিশের ভয় দেখিয়ে এ বাড়ি থেকে চিরতরে তাড়িয়ে দিয়েছিল তন্নি। কিন্তু বাবার কাছে এত বড় বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পরবর্তীতে অনেক দিন পর্যন্ত কোনো পুরুষকে বিশ্বাস করতে পারেনি তন্নি। অসিত মামুর সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিল সেই বছরেই, যে বছর আলাদা হয়ে গিয়েছিল ওর বাবা মা। অনেক রকম অভিযোগে অভিযুক্ত বাবার সমস্ত প্রমাণ লুকিয়েছিল বাবার ফোনে। শুধু মানসী মাসি নন, অতীতেও অনেক মহিলার সাথে বাবার সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিল পুলিশ আদালতকে। মন থেকে কিছুতেই মানতে পারেনি তন্নি বিষয়টাকে। আজ এত বছর পরেও কোথাও যেন কাটা বিঁধে আছে, হয়তো সারা জীবনের জন্যই। ক্ষমা করতে পারেনি তন্নি নিজেকে। মায়ের সাথে অসিত মামুর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য ওই দায়ী। প্রতি বছরের মতো সেই বছরেও অসিত এসেছিলেন অনন্যার কাছে ভাইফোঁটা নিতে। ফোঁটা শেষে কঠিন স্বরে তন্নি বলেছিল, মামু তুমি আর আমাদের বাড়িতে না আসলেই ভালো হয়। বাবার ঘটনার পর থেকে আমি আর চাই না দ্বিতীয়বার আমার জীবনে এরকম কিছু ঘটুক। যতটা না অবাক হয়েছিলেন তার থেকেও বেশি আহত হয়েছিলেন অসিত বাবু। হাসি মুখে প্লেটের মিষ্টিগুলো শেষ করে বলেছিলেন, ঠিকই বলেছ মামু, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তো ডরাবেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাদের সবসময় আশীর্বাদ করেন। আর কোনোদিন তিনি এই বাড়িতে আসেননি। স্কুলে ছুটির শেষে অনন্যা জানতে পেরেছিল স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে অসিত চলে গেছেন অজ্ঞাতবাসে। তার পৈতৃক বাসভবন পর্যন্ত তালাবন্ধ, অকৃতদার। উপকারী মানুষটা হঠাৎ করে কোথায় যে চলে গেলেন। জীবনে একটা অনেক বড় শিক্ষা পেয়েছিল তন্নি। মনে মনে ভাবত কোনোদিন দেখা হলে অসিত মামুর কাছে ক্ষমা চেয়ে নেবে সে আশা তার কোনোদিন পূরণ হয়নি। তার খোঁজ কোনোদিন পায়নি ওরা মা মেয়ে। আজকাল মাঝে মধ্যেই তন্নির মনে হয় একদিক দিয়ে ঈশ্বর নামের অদৃশ্য ব্যক্তি ভালোই করেছেন। মামুর মুখোমুখি হলে কী বা বলতো তন্নি তাকে? বাবার সাথে ডিভোর্সের পর রাস্তায় বেরোনো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল অনন্যা আর তন্নির। ইচ্ছে করে ওরা ঋষির সাথে যোগাযোগ রাখেনি, আর রেখেই বা কী হতো? কোর্টে কেস চলাকালীন নাবালিকা তন্নির কাস্টাডি ঋষি ও অনন্যার মধ্যে ভাগ করে দিয়ে কোর্ট ওদের মিটমাট করানোর চেষ্টা করলেও তন্নি কিছুতেই বাবা নামক লোকটার কাছে যেতে চায়নি। অপরাধের ঝোলা বাবার দিকে ভারী হওয়ায় শেষ অবধি বাবা তন্নির কাস্টাডি পাননি। কোনো মতে ক্লাস 7 পাশ করেই তন্নি এক প্রকার পালিয়ে গিয়েছিল কার্শিয়াংয়ে। পড়াশোনা শেষে টরন্টোয় চাকরির সুবাদে। আজ বহু বছর পর পাড়ায় ঘুরতে বেরিয়েছে তন্নি। নতুন বাড়িঘর, রাস্তাঘাট, মানুষজন, খুব নিশ্চিন্তে ঘুরে বেড়ায় সে বহুদিন পর।
এত বছর পরে কেউ আর তাকে চিনতে পারেনি, কেউ তাকে বাবার সম্পর্কে খারাপ কথা বলেনি। বাঁকা মন্তব্য আর আলোচনার হাত থেকে পালাতে তন্নি যখন কার্শিয়াংয়ে, মা তখন প্রতি ছুটিতে চলে যেতেন ওর কাছে। তার আগেই প্ল্যান করে মা মেয়ে মিলে সবটুকু রেডি করে রাখত। মা পৌঁছলেই ওরা রওনা দিত পাহাড়ি কোনো গ্রামের উদ্দেশ্যে কিংবা কোনো চেনা স্পটে। তন্নির তখন 16 বছর বয়স। মনে পড়ে সেবারে ছুটির ঠিকানা ছিল লেপচা জগৎ নামে পাহাড়ি একটা গ্রাম, যেখানে রাস্তায় কুয়াশার সাথে মেঘেরা খেলা করে। পাইনের বন মাথা উঁচু করে দাঁড়িয়ে যুগ যুগান্ত ধরে সূর্যকে ছুঁতে চায়, আর লাল রঙের রডোডেনড্রন পায়ে চলার পথের প্রতিটি বাঁকে মিষ্টি হেসে জীবনকে স্বাগত জানায়। দুপুরে খাবার খেয়ে জমিয়ে ঘুম দিয়ে উঠে দাজুর হাতের গরম চা আর পাকোড়ার সাথে স্থানীয় যুবকের গান শুনতে শুনতে তন্নি আবিষ্কার করেছিল মানসী মাসিকে। এদিকে ঝুপ করে আধার নামলে পাহাড়ের বুক চিরে আলোরা মিটিমিটি করে জ্বলে ওঠে। খোলা চাতালে পাকা সিমেন্টের মেঝে, আর ওপরে বাঁশের ছাউনি দিয়ে বানানো স্টেজে গান গাইতে পারে যে কেউ, অতিথি কিংবা গৃহস্বামী, সবাই গলা মেলায় একে অপরের সাথে। পাহাড়ের কাঠিন্য এত কিছু না পাওয়ার মধ্যেই এ যেন এক পরম পাওনা। অন্য মনস্ক মানসী তখন দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে নিজের প্রিয় মানুষটিকে, কখনো বুকে মাথা রেখে গুনগুনিয়ে দুকুলি গেয়ে উঠছে, আবার কখনো হাতে করে খাইয়ে দিচ্ছে পকোড়ার টুকরো। ভালো করে লক্ষ্য করে তন্নি, নিশ্চিত হয় ওটা মানসী মাসি। সাথের লোকটি ওর বাবা নন। ওরা একই হোমস্টেতে উঠেছিল। হোমস্টের মালিকের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছিল ওরা সদ্য বিবাহিত দম্পতি, হানিমুন কাপল। অবাক হয়েছিল তন্নি। মাকে চুপি চুপি জানিয়েছিল বিষয়টা। মা বড় অদ্ভুত কথা বলেছিলেন। পৃথিবীটা গোল তন্নি, যে বিন্দুতে তুই শুরু করবি ঠিক সেই বিন্দুতেই শেষ করতে হবে তোকে। মা মারা যাওয়ার সময় দাদুর বাড়ির দলিলটার সাথে বাবার বাড়ির দলিলটাও রেখে গিয়েছিলেন তন্নির কাছে। বাবা মায়ের পরিচিতি এত বেশি ছিল যে না চাইলেও একে অপরের খবর কোনো না কোনো মারফতে ঠিকই পেয়ে যেতেন। ডিভোর্সের পরবর্তী সময়ে বেশ অনেকদিন ঋষি গিয়ে থাকতেন মানসীর কাছে। বেকার ঋষির কাছে টাকা পয়সা কিংবা বাড়ি কোনোটাই না থাকায় বেশি দিন মানসী তাকে সহ্য করেননি। প্রায় দিন ঝগড়া অশান্তির পর ঋষি চলে এসেছিলেন মানসীর বাড়ি ছেড়ে। গঙ্গার ধারে আশ্রমে থেকে 5 ফরমাস খেটে কোনো মতে 2 বেলার খাবারটুকু জোটাতেন নিজের জন্য। মায়ের মৃত্যুর পর বাবা এসেছিলেন তন্নির কাছে ক্ষমা চাইতে, জীবনের শেষ কটা দিন একসাথে থাকার অনুরোধ নিয়ে। তন্নি ফিরিয়ে দিয়েছিল তাকে চিরতরে। বাবা হারিয়ে গিয়েছিলেন নিরুদ্দেশের পথে, ঠিক যেমন একদিন অসিত মামু হারিয়ে গিয়েছিলেন। মা বেঁচে থাকাকালীন সময়ে দাদুর বাড়িটা অনাথ আশ্রমে দান করে গিয়েছিলেন তন্নির পরামর্শেই। আজ মেঘ কেটে সূর্যের আলো উঠেছে। উকিল কাকু এসেছিলেন। তন্নি বাবার বাড়িটাও দান করে দিয়েছে আশ্রমে তাদের উদ্দেশ্যে যারা মাঝে মাঝে হারিয়ে যেতে চান তাদের প্রিয় মানুষদের থেকে অনেক দূরে, যাদের ভালোবাসার মানুষগুলো ঠকিয়ে নিঃস্ব করে চলে যায় অবেলায়। শূন্য হাতে অচেনা রাস্তায় দাঁড়িয়ে যারা ফিরে যাওয়ার ঠিকানা ভুলে যায়, এই বাড়ির দরজা খোলা রইল তাদের সবার জন্য। মাঝে মাঝে এসে দুদণ্ড জিরিয়ে যেন একটু শান্তির বাতাস সেই সব হারিয়ে যাওয়া মানুষগুলোর প্রাণে লাগে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।